প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো বন্ধুরা, লাস্ট ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ, তার মানে প্রোগ্রামিং ভাষা অংশটা নিয়ে কিন্তু আলোচনা শেষ করেছিলাম এবং আমরা গত লেকচারে ফ্লো চার্ট এবং প্রোগ্রাম ডিজাইন মডেল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার মাধ্যমে পঞ্চম অধ্যায়ের প্রথম অংশটা শেষ করেছিলাম। তো বন্ধুরা, স্বভাবতই আজকে আমরা পঞ্চম অধ্যায়ের আরেকটা অংশ আছে, দ্বিতীয় অংশ, তার মানে সি প্রোগ্রামিং অংশটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি এবং সি প্রোগ্রামিং এর উপরে আজকে আমরা এই প্রথম লেকচার, আজকেই হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর উপর প্রথম লেকচার, পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ। এবং বন্ধুরা, তোমরা একটা বিষয় খেয়াল করবে যে এই দ্বিতীয় অংশটা খুবই গুরুত্ব বহন করে, কারণ বিগত যে 19-20 দুইটা সালের 19 এবং 18 দুইটা সালের কোশ্চেন তোমরা সলভ করতে গেলে দেখবে যে ইদানিং এই পঞ্চম অধ্যায় থেকে ম্যাক্সিমাম বোর্ডে 2 সেট করে কোশ্চেন এসে থাকে। আচ্ছা, এবং এই যে 2 সেট কোশ্চেন, এই 2 সেট কোশ্চেনই কিন্তু অঙ্কের মতো মার্কস। তার মানে এখানে তুমি যদি প্রোগ্রাম অ্যাকুরেট করে আসতে পারো তাহলে তুমি এখানে প্রশ্নে 10-এ 10 পেতে পারবা এবং 2 সেট থাকলে ইজিলি 20 মার্ক ক্যারি করা সম্ভব এই অধ্যায় থেকে। তো বন্ধুরা, এই জন্য কি করতে হবে, তোমাদেরকে এই ক্লাসগুলো খুব মনোযোগের সাথে করতে হবে এবং কেউ যদি সি প্রোগ্রামিং এর ক্লাস একটা মিস করো বা গুরুত্ব কম দিয়ে ক্লাসগুলো দেখো বা পরে দেখবো এরকম করো, তাহলে কিন্তু তার জন্য মানে আমি বলবো যে সি প্রোগ্রামিং করা না করা সমান কথা। মানে সি প্রোগ্রামিং মুখে আসতে হবে। এর যদি কোনো অংশ তোমার মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পরের ক্লাসে আমি কি করাচ্ছি এটা ধরতে তোমার জন্য সমস্যা হয়ে যাবে। যে কারণে মানে প্রোগ্রামিং এর যে ক্লাসগুলো এগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে। ওকে বন্ধুরা, তাহলে এবার আসো আমরা আজকে এই সি প্রোগ্রামিং অংশটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে দেখো এই সি প্রোগ্রামিং রিলেটেড যে থিওরিটিক্যাল টপিকগুলো আছে এর কিছু স্লাইড আমি তোমাদের সামনে একটু পরেই দেখাবো। তবে সি ভাষা সম্পর্কে আমি একটু বলে নেই। সি হচ্ছে একটা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা। তার মানে এর যে বৈশিষ্ট্য, এটা লো লেভেল ভাষার যে মানে প্রোগ্রামিং গুলো এটাও সি ভাষা দিয়ে তৈরি করা যাবে এবং হাই লেভেল ভাষার যে সুবিধা বা প্রোগ্রাম তৈরির বিষয়, এইগুলো এই সমস্ত সুবিধাও আমরা সি ভাষার মাধ্যমে পাবো। যে কারণে সি কে একটা মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা বলা হয়ে থাকে। তার মানে উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মাঝামাঝি পর্যায়ের ভাষা। যদিও মানে মিড লেভেল ভাষা বলে অ্যাকচুয়ালি কিছু নাই, মানে এইটাকে জাস্ট বৈশিষ্ট্যের কারণে মিড লেভেল বলা হচ্ছে, কিন্তু সি মূলত একটি হাই লেভেল ভাষা এবং সি ভাষা একটা স্ট্রাকচার বা প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। কারণ সি ভাষা মানে স্ট্রাকচার ওরিয়েন্টেড সম্পর্কে আমি গত ক্লাসে বলেছিলাম যে একটা মূল প্রোগ্রামকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করে আলাদা ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন ব্যবহার করে সেই ছোট ছোট অংশগুলোকে আলাদা আলাদা ভাবে সমাধান করা এবং শেষে ওই ছোট অংশগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করা, এই জাতীয় প্রোগ্রামগুলোকে বলা হয় স্ট্রাকচার বা প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রাম। আচ্ছা, সি একটা জেনারেল পারপস প্রোগ্রাম, কারণ সব রকম প্রোগ্রাম এটা এই ভাষা দিয়ে তৈরি করা যায়, যে কারণে এটা জেনারেল পারপস বা সাধারণ কাজের ভাষাও বলা হয়ে থাকে। আচ্ছা, এছাড়া সি ভাষার আবিষ্কারক হচ্ছেন ডেনিস রিচি। 1970 সালে এই যে সি প্রোগ্রামিং ভাষাটা আবিষ্কার করে। এখন আমরা এই যে ইনফরমেশন গুলো আমি বললাম এগুলোকে আমি এই স্লাইডের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে আমরা একটু এবার সি ভাষা সম্পর্কে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা কেন নামকরণ সি ভাষা করা হয়েছে, এইগুলো সবকিছু এখন আমরা আস্তে আস্তে জানতে পারবো। আচ্ছা, তাহলে এবার আসো আমরা সি ভাষা সম্পর্কে একটু ধারণা নেই। দেখো কি বলা হচ্ছে, প্রথমে কি বলা হচ্ছে, সি একটা স্ট্রাকচার বা প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি একটু আগেই বলেছি যে সি একটা স্ট্রাকচার বা প্রসিডিওর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটা হওয়ার কারণ হচ্ছে সি ভাষার মূল প্রোগ্রামকে ভেঙে
ছোট ছোট অংশে ভাগ করে আলাদা আলাদা ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন ব্যবহার করে এদেরকে সমাধান করা যায়। এবং তোমার কি করা যায়, প্রয়োজনে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায়, যে কারণে এটাকে স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। আচ্ছা, বর্তমানে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে অত্যন্ত জনপ্রিয়। আমি বলেছি মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা, তার মানে হাই লেভেল এবং লো লেভেল দুইটা ভাষার সুবিধাই আমরা এই মানে সি ভাষা থেকে পাবো। আচ্ছা, এরপরে দেখো মানে সি ভাষার আবিষ্কারককে ডেনিস রিচি। আমি বললাম যে ডেনিস রিচি নামক একজন প্রোগ্রামার এটা আবিষ্কার করেছেন 1970 সালে। এবং সি ভাষার নামকরণটা কেন সি ভাষা ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে সেটা একটু দেখো। আচ্ছা, সি নামটা এসেছে মার্টিন রিচার্ডসের উদ্ভাবিত বিসিপিএল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে। লক্ষ্য করো, সি ভাষার আগে আরো একটা প্রোগ্রামিং ভাষা চালু ছিল যেটার নাম হচ্ছে বিসিপিএল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কিন্তু এই বিসিপিএলটাকে সংক্ষেপে বি ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত ছিল, মানে সংক্ষেপে সবাই এটাকে বি ল্যাঙ্গুয়েজ বলতো আর কি। আচ্ছা, এবং এটাকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহার করা হতো। আচ্ছা, পরবর্তীকালে এই ডেনিস রিচি কি করেছিলেন, ওই বি ল্যাঙ্গুয়েজটাকে আরো আপডেট করেছিলেন। তা বি ল্যাঙ্গুয়েজটা যখন আপডেট করা হবে, বি ল্যাঙ্গুয়েজের সাথে আরো নতুন নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করে এটাকে আরো উন্নত মানের ল্যাঙ্গুয়েজে রূপান্তর করছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, যেহেতু বিটাকে আপডেট করে করা হয়েছে, সেহেতু এর নামকরণ করা হয়, বি কে আপডেট করে এর নামকরণ করা হয় হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তাহলে আমি আবার বলি, সি ভাষার আগে মানে মার্টিন রিচার্ডস নামক একজন প্রোগ্রামার বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামক একটা ভাষা আবিষ্কার করেছিলেন, যেটা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহার করা হতো। এবং এই বিসিপিএল, এটা মানে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে সংক্ষেপে বলা হতো বিসিপিএল। আচ্ছা, এবং এটাকে আরো সংক্ষেপে এটা বি ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত ছিল। বিসিপিএলটা অতি সংক্ষেপে বি ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত ছিল। আর এই যে ডেনিস রিচি মানে নামক যিনি প্রোগ্রামার, ইনি কি করেছিলেন, এই বি ল্যাঙ্গুয়েজটাকে আরো আপডেট করেছিলেন, আরো মডারেট করেছিলেন। যখন বি ল্যাঙ্গুয়েজটাকে আরো আপডেট করা হবে তখন নামকরণ করা হয় হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দেখো এখানে লাস্ট লাইনটা উল্লেখ আছে, বিসিপিএল কে সংক্ষেপে বি নামে পরিচিত ছিল, পরে বি এর উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে। এরপরে খেয়াল করো, পরের প্যারাতে আমি মানে একটা কথা তোমাদেরকে বলেছি যে সি কে কেন মানে মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা বলা হয়ে থাকে, এই কথাগুলো আমি তোমাদেরকে একটু আগে বললাম। এবার আমি সেটা নিয়ে একটু কথা বলবো, সি কে কেন মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা বলা হয়। দেখো সেই উত্তরটাই লাস্টের যে প্যারাটা আছে এই প্যারাটার মধ্যেই মানে আছে আর কি। দেখো, সি দিয়ে সহজে উচ্চস্তর ও নিম্নস্তরের মধ্যে সমন্বয় সাধন করা যায়। আবার উচ্চস্তরের ভাষার মতো বিট, বাইট, মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে এটা ডেটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে কাজ করা যায়। ডেটা টাইপ এবং ভেরিয়েবল মানে চলক নিয়ে এবং ডেটা টাইপ নিয়ে কাজ করা যায়। আচ্ছা, এছাড়া সি প্রোগ্রামিং এর কৌশল নিম্ন স্তরের ভাষার মতো কঠিনও না, আবার উচ্চ স্তরের ভাষার মতো সহজও না। সি দিয়ে ইচ্ছা মতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায় এবং প্রোগ্রামগুলো বেশ নমনীয়, যে কারণে সি কে মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা বলা হয়ে থাকে। আচ্ছা, মধ্যবর্তী কম্পিউটারের ভাষা বলা হয় সি কে। আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু বলি এটা সম্পর্কে, সি দিয়ে কি একই সাথে উচ্চস্তর ও নিম্ন স্তরের মধ্যে সমন্বয় সাধন করা যাচ্ছে। আচ্ছা, এক মিনিট, আমি একটু ফন্টগুলো ছোট করে দেই। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করো, আমি এটাকে একটু মানে
ফন্টটা একটার উপর আর একটা উঠে গেছে, এই কারণে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা সি কে কেন মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা বলা হয় সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। দেখো, সি দিয়ে সহজে উচ্চস্তর ও নিম্নস্তরের ভাষার মধ্যে সমন্বয় করা যায়। আবার উচ্চস্তরের ভাষার মতো বিট বাইট মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে এটা ডেটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে কাজ করে। এছাড়া সি প্রোগ্রামিং এর কৌশল নিম্নস্তরের ভাষার মতো কঠিনও না, আবার উচ্চস্তরের ভাষার মতো সহজও না। সি দিয়ে সহজে ইচ্ছামতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায় এবং এই প্রোগ্রামগুলো বেশ নমনীয়। এজন্য সি কে মধ্যবর্তী কম্পিউটারের ভাষা বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে কয়েকটা কথা বলছে, দেখো, এটা উচ্চস্তরের ভাষার মতো বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ না করে এটা ডেটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে কাজ করে। এছাড়া সি প্রোগ্রামিং এর কৌশল নিম্নস্তরের ভাষার মতো কঠিনও না, আবার উচ্চস্তরের ভাষার মতো সহজও না। আচ্ছা, তারপর দেখো, সি দিয়ে ইচ্ছামতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায়। তার মানে হার্ডওয়্যার বলতে এখানে সি ভাষা দিয়ে যে প্রোগ্রাম তৈরি করা যায় সেটা দিয়ে কম্পিউটারের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। তার মানে এই সি ভাষা দিয়ে তৈরিকৃত প্রোগ্রাম দিয়ে পুরোপুরি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, এবং এই প্রোগ্রামগুলো বেশ নমনীয়, মানে তুমি তোমার সুবিধা মতো ব্যবহার করতে পারবে, পরিবর্তন করতে পারবে, এই কারণে বলা হচ্ছে নমনীয়। যে কারণে সি কে মিড লেভেল বা মধ্যবর্তী কম্পিউটারের ভাষা বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমাদের যদি এই কোশ্চেনটা আসে সি কে কেন মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা বলা হয়, আমাদের এই যে শেষের যে প্যারাটা আমরা পড়লাম এইটা লিখে দিলেই হয়ে যাচ্ছে যে সি দিয়ে সহজে উচ্চস্তর নিম্নস্তরের মধ্যে সমন্বয় সাধন করা যায়। আবার উচ্চস্তরের ভাষার মতো এটা বিট বাইট মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে ডেটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে কাজ করে। সি প্রোগ্রামিং এর কৌশল উচ্চস্তরের ভাষার মতো সহজও না, নিম্নস্তরের ভাষার মতো কঠিনও না। সি ভাষা দিয়ে ইচ্ছামতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায় এবং প্রোগ্রামগুলো বেশ নমনীয়, যে কারণে সি কে মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা বলা হয়ে থাকে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো, সি কে কেন জেনারেল পারপোজ বা সি কে কেন স্ট্রাকচারড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। ভালো করে খেয়াল করো, সি কে কেন স্ট্রাকচারড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। আচ্ছা, সি কে স্ট্রাকচারড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলার কারণ হচ্ছে, ভালো করে খেয়াল করো, সি কে কেন স্ট্রাকচারড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। গতদিন আমরা জেনেছি যে স্ট্রাকচারড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য হচ্ছে মূল প্রোগ্রামকে ভেঙে কতগুলো ছোট ছোট অংশে ভাগ করে আলাদা ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন দ্বারা এদেরকে বর্ণনা করা এবং পরবর্তীতে এই ছোট ছোট অংশগুলোর মধ্যে সমন্বয় সাধন করা, যে কারণে যাকে স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রাম বলা হয়। আচ্ছা, এবার দেখো, সি কে কেন স্ট্রাকচারড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় তার ব্যাখ্যাটা আমরা এখন একটু দেখছি। আচ্ছা, সি কে স্ট্রাকচারড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ সি তে মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে প্রত্যেকটা অংশের জন্য আলাদা ভেরিয়েবল, স্ট্রাকচার, ফাংশন ইত্যাদি বর্ণনা করা যায়। প্রয়োজনে কন্ট্রোল স্টেটমেন্ট, এগুলোকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। এগুলো নাম না দিলেও চলবে, প্রয়োজনে এখানে তুমি কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় করা যায়। এই ইফ, হোয়াইল, ফর, গো টু এগুলো হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। এদের এই লাইন এইটা না লিখলেও চলবে, লিখতে পারো যে প্রয়োজনে বিভিন্ন কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায়, কিংবা কোনো ফাংশন বা স্ট্রাকচারের পুনর্ব্যবহার করা যায়, যেটাকে আমরা লুপিং বলে এসেছি। একই স্ট্রাকচার বারবার ব্যবহার করা লুপিং বলে থাকি। কিন্তু আনস্ট্রাকচারড ভাষায় এভাবে মূল সমস্যাকে একাধিক অংশে বিভক্ত করে আলাদা আলাদা ভাবে ফাংশনকে বর্ণনা করা যায় না। আচ্ছা, তাহলে আমরা আবার বলি যে সি কে কেন স্ট্রাকচারড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ সি তে মূল সমস্যাকে মানে মূল সমস্যাকে বিভক্ত করে আলাদা ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন ইত্যাদি বর্ণনা করা যায়। আবার ইফ, হোয়াইল, ফর জাতীয় কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে এদের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যাচ্ছে, অথবা কোনো স্ট্রাকচার বা ফাংশনের পুনর্ব্যবহার করা যায়। কিন্তু আনস্ট্রাকচারড ভাষায় এই সমস্ত সুবিধা পাওয়া যায় না, যে মূল সমস্যাকে একাধিক অংশে বিভক্ত করে আলাদা আলাদা ভাবে ফাংশন বর্ণনা করা যায় না। তাহলে আমরা সি কে কেন স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় সেই সম্পর্কে আমরা ধারণা নিলাম।
পরবর্তীতে আরেকটা ছোট কোশ্চেন আসে, সেটা হচ্ছে সি কে কেন জেনারেল পারপস বা সাধারণ কাজের ভাষা বলা হয়। ভালো করে খেয়াল করো, সি কে কেন জেনারেল পারপস বা সাধারণ কাজের ভাষা বলা হয়ে থাকে। খেয়াল করো, সি প্রোগ্রামিং ভাষাটি সব রকমের কাজের জন্য ব্যবহার করা যায়। একজন প্রোগ্রামারের যে সমস্ত সুবিধা থাকা দরকার, যেমন ডেটা ব্যবহারের ব্যাপক স্বাধীনতা, স্বল্প সংখ্যক কিওয়ার্ড, দ্রুত ও দক্ষতার সাথে প্রোগ্রাম চালানো, একই সাথে উচ্চ স্তর নিম্ন স্তরের মধ্যে সমন্বয় সাধন করা, সবকিছু কিন্তু সি ভাষাতে পাওয়া যায়। আচ্ছা, যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে গেলে সি ভাষা ব্যবহার করা যায়। আবার সি ভাষা দিয়ে তৈরি এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে বা অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়, যে কারণে সি কে জেনারেল পারপস বা সাধারণ কাজের ভাষা বলা হয়ে থাকে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আমরা কি বললাম, সি কে কেন জেনারেল পারপস বা সাধারণ কাজের ভাষা বলা হয়। আবার বলি, একটু মনোযোগ সহকারে শোনো, যে সি প্রোগ্রামিং ভাষাটি সব ধরনের কাজের জন্যই ব্যবহৃত হয়। একটা প্রোগ্রামের যে সমস্ত সুবিধা থাকা দরকার, যেমন ডেটা ব্যবহারের ব্যাপক স্বাধীনতা, স্বল্প সংখ্যক কিওয়ার্ড, দ্রুত ও দক্ষতার সাথে প্রোগ্রাম চালানো, একই সাথে উচ্চ স্তর নিম্ন স্তরের মধ্যে সমন্বয় সাধন করা, সবকিছু সি ভাষাতে পাওয়া যায়। যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে গেলে সি ভাষা ব্যবহার করা হয়। আবার সি ভাষা দিয়ে তৈরিকৃত এক কম্পিউটারের প্রোগ্রাম অন্য কম্পিউটারেও ব্যবহার করা যায়, যে কারণে সি কে জেনারেল পারপস বা সাধারণ কাজের ভাষা বলা হয়ে থাকে। আচ্ছা, একটু আগে আমরা জেনেছি সি কে কেন মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা বলা হয়। আমরা প্রথমে জেনেছি সি কে কেন মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা বলা হয়। আচ্ছা, এরপরে আমরা পড়েছি সি কে কেন স্ট্রাকচারড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, এবং তারপরে আমরা শিখলাম সি কে কেন জেনারেল পারপস বা সাধারণ কাজের ভাষা বলা হয়। আচ্ছা, এর পরবর্তী টপিক কি আছে, আমরা একটু সেটাই যাই। পরবর্তী টপিকটা কি আছে? আচ্ছা, এবার খেয়াল করো, আমাদের পরবর্তী টপিক আছে হচ্ছে সি ভাষার বৈশিষ্ট্য নিয়ে আমাদের কাজ করতে হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ যে সি ভাষার বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, প্রথমে আসো, সি একটা কি মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা, যেটা আমরা আগেই জেনে এসেছি যে সি একটা মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা। আচ্ছা, মিড লেভেল বা মধ্যস্তরের ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে বিট পর্যায়ে প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ এবং সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায়। আচ্ছা, তার মানে বিট পর্যায়ে প্রোগ্রামিং, এখানে তুমি মানে প্রোগ্রাম রচনা করবে সি ভাষায়, কিন্তু এটা বিট পর্যায়ে, তার মানে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যাবে। তার মানে এটি একটি মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা এবং বিট পর্যায়ে প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ এবং সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায়, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্যটা সম্পর্কেও আমাদের ধারণা আছে। দেখো, এ ভাষায় উচ্চ স্তরের ভাষার সুবিধা যেমন পাওয়া যায়, নিম্ন স্তরের ভাষার সমকক্ষ প্রোগ্রাম রচনা করা যায়। এটা আমরা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা জেনে এসেছি যে সি ভাষা দিয়ে হাই লেভেল ভাষার সুবিধাও যেমন পাওয়া যায়, সেরকম লো লেভেল ভাষার সমকক্ষ প্রোগ্রামও তৈরি করা সম্ভব। আচ্ছা, এরপরে দেখো, সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সব রকমের প্রোগ্রাম তৈরি করা যায়, যে কারণে সি কে জেনারেল পারপস বা সাধারণ কাজের ভাষা বলা হয়ে থাকে। 3 নম্বর পয়েন্টটা, সি ভাষা দিয়ে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায়, যে কারণে সি কে জেনারেল পারপস বা সাধারণ কাজের ভাষা বলা হয়। চতুর্থ পয়েন্টটা সম্পর্কেও আমাদের আইডিয়া আছে। আমরা জেনে এসেছি সি একটা স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো সেই কথাটা আবার বলছে যে সি ভাষায় মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে প্রত্যেকটা অংশকে প্রয়োজনীয় ভেরিয়েবল, ফাংশন, কনস্ট্যান্ট ইত্যাদি দিয়ে ব্যবহার করা যায়। প্রয়োজনে কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা যায়, এবং এই জন্য সি ভাষাকে স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। আবার বলি, সিতে মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে প্রয়োজনীয় ভেরিয়েবল, ফাংশন, কনস্ট্যান্ট ইত্যাদি ব্যবহার করা যায়। প্রয়োজনে বিভিন্ন কন্ট্রোল স্টেটমেন্ট দ্বারা এদের বিভিন্ন কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা যায়। আবার সি কে মানে কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে এদের একটা অংশের সাথে আরেকটা অংশের সমন্বয় করা যায়, যে কারণে সি কে স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে প্রথম 4টা পয়েন্টই আমাদের জানা আছে। এবার 5 নম্বর পয়েন্টটা দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সি প্রোগ্রামের ভাষা শুরু হয় একটা মেইন ফাংশনের মাধ্যমে। আচ্ছা, মেইন ফাংশনটাকে কিভাবে লিখছে দেখো, মেইন দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে। সি ভাষা শুরু হয় একটা মেইন ফাংশনের মাধ্যমে, এবং প্রত্যেকটা প্রোগ্রামের কাজ এই ফাংশন থেকেই শুরু হয়। আচ্ছা,
পরবর্তী পয়েন্টটা কি বলছে দেখো, ফাংশনের মধ্যে যে সমস্ত স্টেটমেন্ট থাকবে তাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এদেরকে উপস্থাপন করতে হবে। আচ্ছা, এরপরের পয়েন্টটা কি আছে দেখো, প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিতে হবে। তার মানে স্টেটমেন্টের সমাপ্তি ঘোষণা করা হয় সেমিকোলনের মাধ্যমে। আচ্ছা, প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিতে হবে। আচ্ছা, প্রোগ্রামে কোনো কমেন্ট থাকলে কমেন্টের ব্যবহার করা যাবে, এবং কমেন্ট হচ্ছে প্রোগ্রামের ঐচ্ছিক অংশ। তার মানে ইচ্ছা হলে তুমি দিতেও পারো, না দিলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, তার মানে এখানে দেখো কমেন্ট অংশ, এখানে কি আছে, কমেন্টের শুরুটা হচ্ছে স্ল্যাশ দিয়ে স্টার দিতে হবে, আর কমেন্টের শেষ হচ্ছে স্টার দিয়ে স্ল্যাশ দিতে হবে। কমেন্টের শুরু স্ল্যাশ স্টার আর শেষ হচ্ছে স্টার স্ল্যাশ। আর প্রোগ্রামের যে কোনো স্থানে যতগুলো খুশি কমেন্ট ব্যবহার করা যাবে। আচ্ছা, এরপরে দেখো এতে পর্যাপ্ত সংখ্যক মানে লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট সুবিধা রয়েছে। পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট সুবিধা পাওয়া যাবে। আচ্ছা, এছাড়া সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনেও ব্যবহার করা যায়, এটা আমরা আগেও বলেছি। আচ্ছা, আর মানে এতে পর্যাপ্ত সংখ্যক তখন আমি চিনাই দেব। দেখো এখানে যোগ বুঝাতে গেলে প্লাস ইকুয়াল, বিয়োগ বুঝাতে গেলে মাইনাস ইকুয়াল, গুণ বুঝাতে গেলে স্টার ইকুয়াল, এরকম অনেক জটিল অপারেশন রয়েছে, অপারেটর রয়েছে আর কি। সি ভাষার বৈশিষ্ট্যগুলো আমরা আবার আরেকবার চোখ বুলিয়ে যাই। খেয়াল করো, সি একটি কি মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা, এবং মিড লেভেল বা মধ্যস্তরের ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে বিট পর্যায়ে প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ এবং সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায়। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, এ ভাষায় উচ্চ স্তরের ভাষার সুবিধাও যেমন পাওয়া যায়, তেমন নিম্ন স্তরের ভাষার সমকক্ষ প্রোগ্রামও রচনা করা যায়। আচ্ছা, এর পরবর্তীতে কি বলেছে যে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায়, যে কারণে এটাকে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। আচ্ছা, এর পরবর্তীতে সি ভাষার মূল সমস্যাকে ভেঙে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে আলাদা ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন দিয়ে বর্ণনা করা যায়। প্রয়োজনে কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায়, যে কারণে এটাকে স্ট্রাকচার বা প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। আচ্ছা, সি প্রোগ্রামের ভাষা শুরু হয় একটা মেইন ফাংশনের মাধ্যমে। দেখো মেইন ফাংশন কিভাবে লিখেছে, মেইন দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট। সি প্রোগ্রামের ভাষা শুরু হয় একটা মেইন ফাংশনের মাধ্যমে, এবং প্রত্যেকটা প্রোগ্রামের কাজ এই মেইন ফাংশন থেকেই শুরু হয়। আচ্ছা, প্রত্যেকটা প্রোগ্রামের কাজ এই মেইন ফাংশন দিয়েই শুরু হয়। আচ্ছা, ফাংশনের মধ্যে যে সমস্ত স্টেটমেন্ট থাকে তাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। ভালো করে খেয়াল করো, ফাংশনের মধ্যে যে সমস্ত স্টেটমেন্ট থাকবে তাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। আচ্ছা, চেঞ্জ করলাম, প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিতে হবে। ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিতে হবে। তার মানে সেমিকোলন দ্বারা মানে স্টেটমেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রোগ্রামে কোনো কমেন্ট ব্যবহার করতে গেলে অসংখ্য কমেন্ট ব্যবহার করা যাবে, যতগুলো খুশি কমেন্ট ব্যবহার করতে পারবে, এবং তুমি প্রয়োজনে কমেন্ট ব্যবহার না করলেও চলবে। তার মানে কমেন্টটা হচ্ছে প্রোগ্রামের ঐচ্ছিক অংশ, ইচ্ছা হলে দিতেও পারো, না দিলেও কোনো প্রবলেম নেই। কমেন্টের শুরু হচ্ছে দেখো এখানে দেওয়াই আছে স্ল্যাশ দিয়ে স্টার, আর কমেন্টের শেষ হচ্ছে স্টার স্ল্যাশ। দেখো আচ্ছা, এতে কত সংখ্যক লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট সুবিধা রয়েছে। আচ্ছা, সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনেও ব্যবহার করা যায়, অন্য মেশিনেও চালানো যায়, আর এতে পর্যাপ্ত সংখ্যক কম্পাউন্ড অপারেটর রয়েছে। আচ্ছা, তাহলে আমরা সি প্রোগ্রামের বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও আমাদের আইডিয়া হলো। আচ্ছা, তাহলে আমরা সি ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে আইডিয়া হলো, তাহলে আমরা কি কি শিখেছি দেখো। সি কে কেন জেনারেল পারপস বা সাধারণ মিড লেভেল বা মধ্যম ভাষা বলা হয়, কেন স্ট্রাকচার বা প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, কেন এটাকে জেনারেল পারপস বা সাধারণ কাজের ভাষা বলা হয়, এবং শেষে আমরা সি ভাষার বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা এই সি ভাষার গঠনটা নিয়ে একটু আলোচনা করব, এবং আজকে আমরা এই গঠন পর্যন্তই রাখবো, যে সি ভাষার গঠনে কোনটা কোন অংশটা কি ভূমিকা রাখে, এটা নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি আবার একটু স্লাইডে ফিরে যাচ্ছি, খেয়াল করো সবাই, আমি আবার একটু স্লাইডে ফিরে যাচ্ছি।
দেখো এই যে সি ভাষার গঠন দেওয়া আছে, ভালোভাবে খেয়াল করো, সি ভাষার গঠন দেওয়া আছে। আচ্ছা, সি ভাষার গঠন একটু লক্ষ্য করো, আমি এক এক করে বলি। প্রথমে দেখো কি আছে, ডকুমেন্টেশন সেকশন দেখতে পাচ্ছ। প্রথমটাকে বলা হয় ডকুমেন্টেশন সেকশন, যেখানে কমেন্ট বা মন্তব্য থাকবে। এবং এই ডকুমেন্টেশন সেকশন এটা হচ্ছে প্রোগ্রামের ঐচ্ছিক অংশ, তার মানে তুমি ইচ্ছা হলে দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তার মানে ডকুমেন্টেশন সেকশন এটা হচ্ছে কোনো প্রোগ্রামের ঐচ্ছিক অংশ, এই অংশে প্রোগ্রামের কমেন্ট বা মন্তব্য থাকে। তার মানে কমেন্ট বা মন্তব্য বলতে প্রোগ্রামারের নাম, পরিচয়, প্রোগ্রাম ব্যবহারের নিয়ম, এগুলো সাধারণত কমেন্ট বা মন্তব্যের মধ্যে রাখা হয়। তার মানে ডকুমেন্টেশন সেকশন যেটা এক নাম্বার যে অংশটা প্রথমেই, এটা হচ্ছে প্রোগ্রামের ঐচ্ছিক অংশ, না দিলেও কোনো সমস্যা নেই। এবং আমরা যে ধরনের প্রোগ্রাম তৈরি করব এখানে সাধারণত আমরা এই কমেন্ট বা মন্তব্য দেওয়ার প্রয়োজন নেই, মানে ডকুমেন্টেশন সেকশনটা আমরা বাদ রেখেই করব। আচ্ছা, এরপরে দেখো কি আছে, লিংক সেকশন, যেখানে হেডার ফাইল সংযুক্ত থাকে। ভালো করে খেয়াল করো, হেডার ফাইল সংযুক্ত থাকে লিংক সেকশন নামক অংশে। আচ্ছা, লক্ষ্য করো, লিংক সেকশন হেডার ফাইল সংযুক্ত থাকে এবং এটা হচ্ছে প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ, তার মানে এইটা তোমার দেওয়াই লাগবে, এই হেডার ফাইলগুলো তোমার দেওয়াই লাগবে। আচ্ছা, এই হেডার ফাইলের কাজ কি একটু খেয়াল করো। হেড মানে হচ্ছে কি, মাথা। আচ্ছা, মাথা হচ্ছে শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কি, মাথা। তার মানে শরীরের অন্যান্য যে অর্গানগুলো আছে, মানে কোন অর্গান কি কাজ করবে, এটা নিশ্চয়ই মস্তিষ্ক থেকে সিগন্যালটা আসে যে আমার হাত এখন কি করবে, পা কি করবে, মুখ কি করবে, আচ্ছা আমার মুভমেন্ট কি হবে, কি বলবো, কি খাবো, এই সবকিছু কি মস্তিষ্ক থেকে আসে। ঠিক তেমনি এই যে হেডার ফাইল, এইগুলো হচ্ছে প্রোগ্রামের মস্তিষ্ক। তার মানে এই হেডার ফাইলগুলো নির্ধারণ করে দিবে যে প্রোগ্রামের কোন ফাংশন কি কাজ করবে, এটা এই লিংক সেকশন অংশে যে হেডার ফাইলটা থাকবে তারাই নির্ধারণ করে দিবে যে কে কখন কি কাজ করবে, যোগ করবে না বিয়োগ করবে নাকি জাম্প দিবে, কোন কাজ করবে, সেটা ওই হেডার ফাইলই নির্ধারণ করে আর কি। আচ্ছা, এরপর 3 নাম্বার পয়েন্ট দেখো কি আছে, ডেফিনেশন সেকশন, যেখানে মানে কনস্ট্যান্ট বা ধ্রুবকের ব্যবহার করতে হয়। তা কনস্ট্যান্ট বা ধ্রুবক যদি প্রোগ্রামে থাকে তাহলে আমরা এই অংশটা ব্যবহার করব, অন্যথায় এটা ব্যবহার করব না। যদি আমার প্রোগ্রামে কনস্ট্যান্ট বা ধ্রুবক ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে এই ডেফিনেশন সেকশন অংশটা আমরা ব্যবহার করব। আচ্ছা, 4 নম্বরে দেখো কি আছে, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, চতুর্থটা গ্লোবাল ডিক্লারেশন সেকশন, যেখানে গ্লোবাল ভেরিয়েবল বা গ্লোবাল চলক ঘোষণা করতে হয়, গ্লোবাল ভেরিয়েবল বা গ্লোবাল চলক। আচ্ছা, গ্লোবাল ডিক্লারেশন সেকশন। তবে আমরা যে লেভেলের প্রোগ্রাম বানাবো এখানে আমাদের গ্লোবাল ভেরিয়েবল বা গ্লোবাল চলকের প্রয়োজন হবে না। আচ্ছা, এরপরে দেখো অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে মেইন ফাংশন সেকশন। দেখো মেইন ফাংশন সেকশন এবং মেইন ফাংশনের মধ্যে যে সমস্ত স্টেটমেন্ট তাদেরকে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তার মানে মেইন ফাংশনের দুইটা অংশ, প্রথমটা হচ্ছে ডিক্লারেশন পার্ট আর দ্বিতীয়টা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। লক্ষ্য করো, ডিক্লারেশন পার্ট আর এক্সিকিউটেবল পার্ট। আচ্ছা, ডিক্লারেশন পার্টে হচ্ছে ভেরিয়েবল বা চলক ঘোষণা করা হয় আর এক্সিকিউটেবল পার্টে হচ্ছে প্রসেস ভ্যালু। তার মানে আমরা জানি কি যে প্রোগ্রামের সংগঠন হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট। তা এই ডিক্লারেশন পার্টে হচ্ছে ডেটা ইনপুট দেওয়া হয় আর এক্সিকিউটেবল পার্ট থেকে হচ্ছে প্রসেস এবং আউটপুট, এই দুইটা অংশ হচ্ছে এক্সিকিউটেবল পার্ট থেকে সম্পন্ন পার্টের মধ্যে সম্পন্ন হয়। আচ্ছা, এরপরে আছে দেখো সাব প্রোগ্রাম সেকশন, যেটাকে বলা হয়ে থাকে ইউজার ডিফাইন্ড ফাংশনস। ভালো করে খেয়াল করো, যেটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশনস। আচ্ছা, সাব প্রোগ্রাম সেকশন, এটাকে ব্যবহারকারীর নিজস্ব ফাংশনও বলা হয়ে থাকে, ইউজার ডিফাইন্ড ফাংশনস। আচ্ছা, তার মানে এই অংশটাও আমাদের লাগবে না, এটা হচ্ছে ব্যবহারকারী নিজের প্রয়োজনে এটাকে ব্যবহার করে। মানে অনেক বড় বড় প্রোগ্রামে এই ইউজার ডিফাইন্ড ফাংশনস এর প্রয়োজন হয়, সাধারণত অন্যান্য ক্ষেত্রে এটার দরকার হয় না। তাহলে আমি আবার একটু প্রথম থেকে বলে যাই। প্রথমে দেখো কি আছে, ডকুমেন্টেশন সেকশন, যেখানে কমেন্ট বা মন্তব্য থাকবে এবং এটা প্রোগ্রামের কি বললাম ঐচ্ছিক অংশ, দিলেও হয় না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে লিংক সেকশন, যেটা বললাম অত্যাবশ্যকীয় অংশ, এখানে হেডার ফাইল যুক্ত থাকবে এবং হেডার ফাইলগুলো নির্ধারণ করবে কোন ফাংশন কি কাজ করবে। ডেফিনেশন সেকশন, যদি প্রোগ্রামে কনস্ট্যান্ট বা ধ্রুবকের ব্যবহার থাকে তো এই অংশটায় সেটা দেখাতে হবে, আর না থাকলে এটা ব্যবহারের দরকার নেই। গ্লোবাল ডিক্লারেশন সেকশন, এখানে গ্লোবাল চলক বা গ্লোবাল ভেরিয়েবলকে ঘোষণা করতে হয় গ্লোবাল ডিক্লারেশন সেকশনে।
তা আমরা যে ধরনের প্রোগ্রাম বানাবো এখানে গ্লোবাল চলকের দরকার হবে না। এগুলো সাধারণত অনেক বড় ধরনের প্রোগ্রাম বানাতে গেলে এই গ্লোবাল ভেরিয়েবলের প্রয়োজন হয়। এরপরে আমাদের এই অংশটা দরকার মেইন ফাংশন। মেইন ফাংশনের দুইটা অংশ, ডিক্লারেশন পার্ট আর এক্সিকিউটেবল পার্ট। আচ্ছা, ডিক্লারেশন পার্টে হচ্ছে চলক ঘোষণা আর এক্সিকিউটেবল পার্টে হচ্ছে প্রসেস এবং আউটপুট। এই দুইটা অংশ এই এক্সিকিউটেবল পার্ট থেকে আসে। আচ্ছা, এরপরে আসে সাব প্রোগ্রাম সেকশন, যাদেরকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশনস, তার মানে ব্যবহারকারীর নিজস্ব ফাংশন। ব্যবহারকারী নিজের প্রয়োজনে এগুলো ব্যবহার করে থাকে, বা এগুলো যদি প্রয়োজন মনে না করে তাহলে সাধারণত এই সাব প্রোগ্রামের দরকার হয় না, এবং এটাও অনেক হায়ার লেভেলের জন্য দরকার হয়। আচ্ছা, তাহলে এবার আমরা সি ভাষার গঠনে দেখো ডকুমেন্টেশন সেকশন। আমি বলেছি এটা সি ভাষার একটা ঐচ্ছিক অংশ। দেখো প্রথম লাইনে আছে ঐচ্ছিক অংশ, প্রোগ্রামের নাম, বিষয়বস্তু, ব্যবহারের নিয়ম ইত্যাদি দেওয়া থাকে। আচ্ছা, এটা না দিলেও কোনো সমস্যা নেই। লিঙ্ক সেকশন আমি বলেছি এটা প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ। এখানে বিভিন্ন স্থানে ব্যবহৃত ফাংশনগুলোর হেডার ফাইল যুক্ত থাকে। তার মানে আমি কি বলেছি, যে ফাংশন কোন ফাংশন কি কাজ করবে এটা নির্ধারণ করে হচ্ছে হেডার ফাইল। আচ্ছা, এরপরে দেখো ডেফিনেশন সেকশন, যেখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। আচ্ছা, গ্লোবাল ডিক্লারেশন, গ্লোবাল চলক, এটা আমাদের দরকার হবে না। এরপর মেইন ফাংশন, মেইন ফাংশনের দুইটা অংশ, ডিক্লারেশন পার্ট আর এক্সিকিউটেবল পার্ট। ডিক্লারেশন পার্টে চলক ঘোষণা বা সহজ কথায় ডেটা ইনপুট দেওয়া, আর এক্সিকিউটেবল পার্ট হচ্ছে প্রসেস ভ্যালু, তার মানে প্রসেস এবং আউটপুট, এই অংশটা এখান থেকে মানে পাওয়া যায় আর কি। আচ্ছা, তাহলে আমরা দেখো আজকে এই সি ভাষার গঠনটা পর্যন্তই আমরা রাখবো আর কি। আচ্ছা, তারপরেও আমি একটু বোর্ডে লিখে লিখে আরেকবার একটু বুঝাই দিই যে সি ভাষার কোন অংশটা কি কাজ করে থাকে। ভালো করে খেয়াল করো, আমি একটু বোর্ডে লিখে দেই। প্রথমে আছে হচ্ছে কি ডকুমেন্টেশন সেকশন। আচ্ছা, তারপরে কি আছে দেখো লিঙ্ক সেকশন, ডেফিনিশন সেকশন। আচ্ছা, তারপরে কি আছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। আচ্ছা, এরপরে দেখো মেইন ফাংশন সেকশন। আচ্ছা, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, মেইন ফাংশনের দুইটা অংশ, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, আর একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। আচ্ছা, ডিক্লারেশন পার্ট আর এক্সিকিউটেবল পার্ট। এরপরে আমাদের আছে হচ্ছে সাব প্রোগ্রাম সেকশন। সাব প্রোগ্রাম সেকশন যেটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন বা ব্যবহারকারীর নিজস্ব ফাংশন। আচ্ছা, আমরা এই ডকুমেন্টেশন সেকশন, এখানে কমেন্ট বা মন্তব্য থাকবে। কমেন্ট বা মন্তব্য, আমি কি বলেছি এই অংশটা হচ্ছে প্রোগ্রামের ঐচ্ছিক অংশ। এটা দিলেও হয় না দিলেও সমস্যা নেই, এবং আমরা এই অংশটা সাধারণত না দিয়েই করব। আচ্ছা, এরপরে আছে দেখো লিঙ্ক সেকশন, যেটা আমি বলেছি অত্যাবশ্যকীয় অংশ। এখানে হেডার ফাইল যুক্ত থাকে, হেডার ফাইল সংযুক্ত থাকে। তার মানে বিভিন্ন ফাংশনের হেডার ফাইল, কোন ফাংশন কি কাজ করবে এই হেডার ফাইল নির্ধারণ করে দেবে, এবং হেডার ফাইল সম্পর্কে ধারণা আমরা পরের ক্লাসে দিব। তার মানে আমাদের মস্তিষ্ক যেমন আমাদের কোন অঙ্গ কি কাজ করবে, হাত পা নাড়ানো, কথা বলা, এই সমস্ত সিগন্যাল কি মাথা থেকে আসছে, ঠিক এমনি প্রোগ্রামের কোন ফাংশনটা কি কাজ করবে এইটা এই হেডার ফাইলগুলোই বলে দিবে যে এই ফাংশনটা এই কাজ করবে। আচ্ছা, ডেফিনেশন সেকশন, যেখানে কনস্ট্যান্ট বা ধ্রুবকের ব্যবহার, ধ্রুব মানের ব্যবহার করতে হয় হচ্ছে এই অংশটায়। আচ্ছা, তার মানে এই ডেফিনেশন সেকশন কনস্ট্যান্ট বা ধ্রুবকের ব্যবহার। তা প্রোগ্রামে যদি আমার কনস্ট্যান্ট বা ধ্রুবক ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে আমি এটা ইউজ করব, অন্যথায় এটা ইউজ করার প্রয়োজন নেই। আচ্ছা,
গ্লোবাল ডিক্লারেশন সেকশন এই অংশটাও আমরা বাদ রেখে করব, কারণ আমরা এখানে হচ্ছে গ্লোবাল চলক থাকবে, গ্লোবাল চলক ঘোষণা, কারণ আমরা যে লেভেলের প্রোগ্রাম বানাবো সেটার জন্য এই গ্লোবাল চলকের প্রয়োজন হবে না, আমরা লোকাল চলক দিয়ে কাজ করব, কারণ গ্লোবাল চলকটা অনেক হায়ার লেভেল প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এইটা কি মেইন ফাংশন। আচ্ছা, মেইন ফাংশনের দুইটা অংশ, ডিক্লারেশন পার্ট আর এক্সিকিউটেবল পার্ট। ডিক্লারেশন পার্টে কি চলক ঘোষণা বা ভেরিয়েবল ঘোষণা যেটাকে বলা হয়, চলক ঘোষণা মানে হচ্ছে ডেটা ইনপুট দেওয়া, ডেটা ইনপুট দেওয়া। আর এটাকে কি বলা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট, এটাকে বলা হচ্ছে প্রসেস ভ্যালু। তার মানে কি প্রসেস এবং আউটপুট, প্রসেস এন্ড আউটপুট। আচ্ছা, তাহলে ডিক্লারেশন পার্ট হচ্ছে চলক ঘোষণা আর এক্সিকিউটেবল পার্ট হচ্ছে প্রসেস এবং আউটপুট, দুইটাই এক্সিকিউটেবল পার্ট থেকে আসে। আচ্ছা, এরপরে হচ্ছে সাব প্রোগ্রাম সেকশন, এই অংশটাও আমাদের প্রয়োজন হবে না, এটাকে বলে ইউজার ডিফাইন্ড ফাংশনস, ব্যবহারকারী নিজস্ব ফাংশন। তাহলে বন্ধুরা আজকে আমরা এই সি ভাষার গঠন পর্যন্তই আমরা আজকে মানে রেখে দিচ্ছি। আমরা পরবর্তী ক্লাসে এই যে পরবর্তী ক্লাসে আমরা এই হেডার ফাইল কি, লাইব্রেরি ফাংশন কি, এগুলো নিয়ে কাজ করব এবং আরো কিছু দুইটা থিওরিটিক্যাল ক্লাস করার পরেই আমরা প্রোগ্রাম তৈরি করতে শিখব। তবে ভালো কথা, এই যে স্ট্রাকচারটা আমি করালাম এইটা কিন্তু তোমাদের ভালোভাবে বুঝতে হবে, কারণ এই স্ট্রাকচারটা যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু তোমাদের পক্ষে প্রোগ্রাম তৈরি করা কঠিন হবে, কারণ কোন অংশের পরে কোন অংশ আসবে এটা যদি না বুঝে করো তাহলে কিন্তু আসলেই সমস্যা তৈরি হবে। ওকে বন্ধুরা, তাহলে আজকের ক্লাস আমরা দীর্ঘায়িত করব না, যেহেতু থিওরিটিক্যাল ক্লাস। তোমরা এই স্ট্রাকচারটা বাসায় ভালো করে দেখবে, সি ভাষার গঠনটা, এবং পরবর্তী ক্লাসে আমরা আরো মানে সি ভাষার আরো কিছু থিওরিটিক্যাল টপিক নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি।